শুরু হচ্ছে টাইপরাইটার। সন্ধেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে কি কতগুলো কাগজপত্র পড়ছে। আমার পায়ের শব্দে চমকে উঠে বলল, আরে তুমি? বললুম, তোমার অফিসে আলো জ্বলছে দেখে ঢুকলাম, এখনো বসে আছো যে? না না, কাজ হে, তুমি বুঝবে না। সত্যি আমি বুঝতে পারি না। দাস ব্যবসা করে, কিন্তু কি জাতীয় ব্যবসা সে সম্বন্ধে এখনো অবধি কোনো স্পষ্ট ধারণা আমি করতে পারিনি। সাপ্লাই এর কাজ করে, মর্টগেজ রেখে টাকা ধার দেয়, আর যে কি 10 রকম করে বেড়ায় তা দাস নিজেই জানে। ভগবানও জানেন কিনা সন্দেহ। আমিও তাই জানতে চাই না, কারণ আমি দাসকে জানি, সেই কলেজ জীবন থেকেই জানি। ইউনিয়নের টাকা সরিয়ে হাত পাকিয়েছিল দাস। তারপর বার্মা ইভ্যাকিউইদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয়, তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূর সে এগিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয়নি আমার। জিজ্ঞেস করতে পারেন এসব সত্ত্বেও সম্পর্ক ত্যাগ করিনি কেন, তার কোনো স্পষ্ট উত্তর কিন্তু আমি দিতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে। সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে, ওর সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে, এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাকব্রাশের জন্যও হতে পারে। কিন্তু মোট কথাটা হলো, সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালোই লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ভেতরে ঢুকে পড়লাম। একটা বেয়ারা নেই, 3 জন কেরানির একজনও নেই। মস্ত অফিস ঘরটায় সবুজ শেড দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত বলে মনে হয় যেন। তখনই আমি বুঝলাম নিঃসঙ্গতা দাসকে মানায় না। ওর ড্রয়িং রুমের জীব, ছাদের অন্ধকারে একলা বসে থাকবার জন্য সৃষ্ট নয়। ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললাম, একলা একলা এতক্ষণ বসে জখের ধন পাহারা দিচ্ছ নাকি? প্রায় তাই। বিশেষ ধরনের ব্যাকব্রাশ করা চুলের ওপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিল। এমন কতগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা বাঁ হাতকে জানতে দিতে নেই। তাহলে আমিও যাই, বিরক্ত করব না। আরে বসো বসো বসো। দাস হাসল। কাজটা শেষ হয়ে গিয়েছে। পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখলো, লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে। তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বলল, একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপরে? কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজর পড়ল কোণের টাইপরাইটারটার দিকে। ঢাকনা খোলা, ঝকঝক করছে কিবোর্ড। রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে। আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে, তোমার সেক্রেটারির খবর কি? দাসের ঠোঁটের কোণে সিগারেট যেন চমকে দুলে উঠল। কোন সেক্রেটারি? আবার কোন সেক্রেটারি? মিস সুলতা পাল? ও, ছাই জমে ওঠার আগেই অ্যাশট্রেতে সিগারেটটা ঝাড়ল দাস। কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায়। নট ট্রেস। কোনো পাত্তা নেই? না। আশ্চর্য, এমন করে কোথায় গেল মেয়েটা? অবজ্ঞা ভরা মুখে আবার গোটা কয়েক ফুলকি ঝাড়ল দাস। ও সব মেয়ের কথা ছেড়ে দাও। চেহারাটা ভালোই ছিল, দেখেছিলে তো? নিশ্চয়ই পালিয়েছে কারোর সঙ্গে। আমি আশ্চর্য হয়ে বললুম, পালাবার কি ছিল? যতদূর তোমার কাছে শুনেছিলাম কলকাতায় একটা বোর্ডিং এ একা থাকতো, আত্মীয় স্বজন কেউ থাকলেও তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার তো ছিল না ওর। দাস উদাস ভঙ্গিতে বলল, কে জানে, হয়তো কোনো রাইভাল ছিল। কলকাতায় থাকলে খুনটুন একটা কিছু হয়ে যেতে পারতো। এই ধরনের মেয়েকে নিয়ে কত ধরনের নুইসেন্স হয় জানোই তো। তা হয়তো হয়, তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল। মিষ্টি চেহারা, শান্ত ধরনের ওই মেয়েটাকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি। সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়ের গালের রং লাল হয়ে যায়, নিচু হয়ে যায় চোখের পাতা, তার মধ্যে ঠিক এই সব জিনিস আমি আশা করিনি। আমি সাহিত্যিক নই, তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো
যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য চিরকুমারী থেকে যায়, সুলতা সেই দলের। কিন্তু সুলতা যে প্রায় 15 দিন নিরুদ্দেশ, এটা ঠিক কথা। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয়। অতএব সে পালিয়েছে, এটা ধরে নেওয়া যেতেই পারে। দাস বলল, তবে সেক্রেটারির ভাবনা নেই। আজও 3 জন ইন্টারভিউ দিয়ে গিয়েছে। তবে মেয়েটা বড় ভালো কাজ করত। তা করতো। দাস চুপ করে রইল। একটু আগে যে সিগারেটটা সে বারবার টোকা দিচ্ছিল, অনেকটা ছাই জমতেও এবার সে সেটাকে আর ছাড়ল না। আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটা দেখবার জন্য অপেক্ষা করতে লাগলুম। আর ভাবতে লাগলুম, সুলতা এতখানি সাহস পেল কি করে। সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল এবার ওঠা যাক, অন্তত ওর মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে মনে হচ্ছিল আমার, ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো বাইরে। খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত গন্ধ ঘরের ভেতর এলো, আর সেই হাওয়া দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল। দাস বলল, কি বৃষ্টি নামলো যে! গাড়িটাও তো আনি। বললুম, না থামলে বেরোনো যাবে না, বেশ ঘটা করে নেমেছে, ট্র্যাম পর্যন্ত যেতে গেলেও ভিজে ভূত করে দেবে। তাই থামুক। দাস বলল, তাহলে একটু বসো তুমি, আমি একটা টাইপের কাজ সেরে নি ততক্ষণ। উঠে টাইপরাইটারের দিকে এগিয়ে গেল দাস। সুলতা সম্পর্কে ভাবনাটা বলবার জন্য আমি একটা বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে। তারপর মাল্টিপারপাস স্কিমের ওপর একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করতে লাগলো। আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগলো বাইরে বৃষ্টির আওয়াজ, টাইপরাইটারের রোলারে কাগজ জড়ানোর খসখসানি, তারপর খটাখট করে গোটা কয়েক টাইপিংয়ের শব্দ। পরক্ষণেই দাস হেসে উঠল। হাসি কেন, ব্যাপার কি? এসো এখানে, দেখো কি মজা হয়েছে। আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। মজাই হয়েছে বটে একটা। ওপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে 3 বার টাইপ করে বসেছে একটি নাম, সুলতা পাল। অবাক হয়ে বললাম, এর মানে সুলতা পালের নাম টাইপ করছো কেন? দাস বলল, আরে মানেটা তো আমিও ভাবছি। লিখতে গেলাম টেন্ডার, লিখে বসলাম সুলতা পালের নাম, তাও 1 বার নয় 3 বার। আমি বললাম, না তাতে অস্বাভাবিক কিছু নেই, এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলাম, আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভেতরে ওর নামটাই ঘুরছিল, অন্যমনস্কভাবে তাই ছেপে বসেছ আর কি। তাই বটে। দাসের মুখের ওপর একটা বিষণ্ণ ছায়া নেমে এলো। আজ 1 বছর ধরে এইখানে বসে টাইপ করেছে সুলতা, একেবারে ঘড়ির কাঁটার মতো। একটা দিন কামাই করেনি, 1 মিনিট লেট করেনি, 5 মিনিট আগে ছুটি নিয়ে চলে যায়নি কোনো। এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুল জড়িয়ে রয়েছে। আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইল। সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না। দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে গেছে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, তুমি কি ওকে ভালোবাসতে? বাইরে বৃষ্টি পড়তে লাগলো, ধুলো আর উঠছে না। দরজা দিয়ে ঠান্ডা ভিজে হাওয়া ঘরে আসছে। দাস দরজাটা বন্ধ করার কথা বলল না। আমিও উৎসাহ পেলাম না। শুধু বৃষ্টির শব্দ, আমাদের চুপ করে থাকা, আর ঘরের ভেতরে কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া। কিছুক্ষণ ধরেই স্তম্ভিত হয়ে রইল। দাসই শেষে স্তব্ধতা ভাঙল। টাইপটা সেরেই ফেলি। কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাক্সটায় ফেলে দিল। জড়িয়ে নিল আর একখানা। আবার খটাখট করে বেজে উঠল টাইপিং এর আওয়াজ। আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে আছি। এক টানা বৃষ্টির শব্দের মধ্যে টাইপিং এর শব্দ একাকার হয়ে এল। কখনো কখনো স্পেসিং আর ঘন্টা বাজার আওয়াজ কানে আসতে লাগলো। কতক্ষণ পরে জানি না, কেন যে তাও জানি না, হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপিং এর উপর। কি আশ্চর্য!
আগা গোড়া ক্যাপিটাল লেটার সাজিয়ে কি ছাপছে ও? যা দেখলুম তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলুম না। প্রচন্ড স্পিডে পাগলের মতো দাস যা ছেপে চলেছে তা এই: টেন্ডার, আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি। আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে। আমি তার ওপর বলপ্রয়োগে ব্যর্থ হয়ে। কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারি না। যা দেখেছি এ তো স্বপ্ন নয়। আমি আর্তনাদ করে উঠলাম, দাস, এ কি টাইপ করছো তুমি? এটা কি টাইপ করছো? টুলের ওপর দাস থরথর করে কেঁপে উঠল। একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায়। যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল, হঠাৎ জেগে উঠেছে। আমি আবার বললাম, দাস, দাস, কি টাইপ করে যাচ্ছ তুমি? নিজের টাইপিং এর উপর চোখ বুলাতে দাসের 10 সেকেন্ডও লাগলো না। তারপরই পেছনে লাথি দিয়ে টুলটাকে ফেলে সোজা হয়ে উঠে দাঁড়ালো সে। হ্যাঁচকা টানে কাগজটাকে টেনে বার করে বিকৃত গলায় চিৎকার করে বলল, না না, আমি না, আমি না। আমি আরো কি বলতে যাচ্ছিলাম, দাস বলতে দিল না। মিথ্যা কথা, আমি নয়। শান্ত গলায় আবার চিৎকার করে উঠল সে। পর মুহূর্তেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, নেমে গেল রাস্তায়। আমার বিহ্বলতা কাটতে আরো প্রায় 1 মিনিট লাগলো। তারপর যখন সেই বৃষ্টির মধ্যে পথে বেরিয়ে এলাম, তখন মাত্র 20 গজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাসের তলায়। কাছে না গিয়েও আমি বুঝতে পারলাম সে দাস ছাড়া আর কেউই নয়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলাম, তাকে নিজের হাতেই শাস্তি দিয়েছে সুলতা। এরপরে একটি মাত্র কাজ করার আছে আমার। তা হলো কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজে সেই কেবিন ট্রাঙ্কটার কথা। শুনলেন টাইপরাইটার। পরবর্তী গল্প ভূতুড়ে। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাঁজার কোলকে, কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা। একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসেই দেখুক না বাছাধন, আমি নিজেই তার ঘাড় মটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরের তাল গাছের মাথায় আর একটা ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে, সেদিন আর চেয়ে ভ্যা করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। তুই পাষণ্ড, তুই নাস্তিক। হতে পারে, তাই বলে তুই অমন ষাঁড়ের মতো চেঁচাবি এর মানে কি? কেসটা রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরল, বললে, আহা হা হা, চড়ছিস কেন? সবাই তো পেলা হতভাগার মতো নাস্তিক নয়। আমি নিজে বলছি, সচক্ষে ভূত দেখেছি আমি, সত্যি। কেসটার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল। আমি বললাম, বাজে বাজে? হ্যাঁ, তবে শোনো, শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করো। কিন্তু কেষ্টা, তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদে পেয়েছে। এমনিতে কেসটা হাড় কেপ্পন, কাউকে 1 পয়সা খাওয়ানো তো দূরের কথা, সব সময় পরের ঘাড় ভেঙে খাওয়ার তালে থাকে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপি সিঙ্গাড়া আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের ওপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বলল, তবে শোনো, বছর 3 আগের কথা। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি।
একেবারে গঙ্গার ধারে, খাসা জায়গা, যেমন খাওয়া দাওয়া তেমনই আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম। বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাতে পটল তুলল। এই লোকটা যতদিন বেঁচে ছিল গ্রাম শুদ্ধ লোকের হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাজখাই গলা, খিটখিটে মেজাজ, বাড়িতে কাক বসলে হাটফেল করত। বেড়ালে কুকুরে পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথায় জব্বলপুরে না জামালপুরে যুদ্ধে চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বুড়ো একা থাকতো। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেটাই পাহারা দিত। এমন বিতিকিচ্ছি লোক যে বিতিকিচ্ছি সময়ে মারা যাবে তাতে সন্দেহ কি। সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি, এমন সময় ডাক এলো মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে। বাঞ্ছা ভ্রুকুটি করে বললে, আরে আগে শোন না বাপু, পরে যত খুশি বকর বকর করিস। কেষ্টা বললে, ঠিক। তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভস্য করে ফেলত। বাঞ্ছা বলে চলল, কি আর করি, বেরুতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়। যতই খিটখিটে বদখট লোক হোক না কেন, মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। কেউ কাঁপা গলায় বলেছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে। কাজেই আমাদের 4 জনকেই কাঁধ দিতে হলো। দুজনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। মুখুজ্জিদের নরেশ আক্ষেপ করে বললে, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মরেও একখানা খেল দেখিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপি টিপি বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারদিকে কালির মতো অন্ধকার। গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা বিশাল দৈত্য দানার মতো মাথা নাড়ছে। বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির ছাটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি, পা পিছলে যেতে চাইছে। ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে। চেঁচাতে চেঁচাতে চললাম 4 জনে। কাঁধের ওপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হাড় জ্বালানো লোকটা। মনে মনে অভিশাপ করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনেই নয়, বুড়োর 2টো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুড়ুল কাঁধে আসছিল পেছন পেছন, কাঠ কেটে আনবে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছনে গেল। শ্মশান ঠিক গাঁয়ের নিচে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়ি ঘর কিছু নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বন। সেখানে একখানা টিনের চালা ঘর। অবশ্য চারদিকে তার দেওয়াল ফেয়ালের কোনো বালাই নেই, একেবারেই ফাঁকা। এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। মস্ত সিঁড়ি, প্রায় 15 ধাপ। এখন বর্ষার জলে 3-4 খানা মাত্র জেগে রয়েছে।
ভাঙাচুরো অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির উপরেই মরাটাকে নামালাম, এমন ভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবোনো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রাও হবে, তাছাড়া এই সুবিধেও আছে যে কাউকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো হবে। বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শিয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো? লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার ওপর। কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা। শিয়াল টিয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীত স্বরে নরেশ বললে, মরাটা একটু নড়ল না? আমরা বললাম, দেখ তোর চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যি কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমনই বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। আবার মিনিট কয়েক কাটতে না কাটতেই আতঙ্কে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ওকে, আমি, নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে বললে, ভিতর ডিম সব, পেছল সিঁড়ি, তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে। দাঁড়া, আমি তুলে নিয়ে আসি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে, কিন্তু কি সাংঘাতিক, কানু টানকে অস্বীকার করে মরাটা আরো নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে জাপটে ধরলে, কিন্তু আশ্চর্য, কানু ধরে রাখতে পারলে না। দু ধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে তোরা ছুটে আয়, মরা আমাকে সুস্থ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও, মরা ছেড়ে দাও, মরা ছেড়ে দাও, মরা ছেড়ে দাও। কানু বললে, পারছি না, পারছি না। আমরা ছুটে গেলাম, চিপে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি! একদিকে আমরা চারজন, অন্যদিকে মরা একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল, তারপরে সে পৌঁছল বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা
আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞান গম্যি যেন লোপ পেয়ে গেছে আমাদের একটা আচ্ছন্নতার ঘোরে। যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাগ অফ ওয়ার চালিয়ে চলেছি আমরা, অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসব সে ক্ষমতা আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আমরা ছাড়তে পারছি না কানুকে। যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে, আর দেরি নেই মৃত্যুর। চারদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ। এই মরাটা তারই দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম, ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল। ছিলাম 4 জন, হলাম 6 জন। আবার নতুন দমে চলতে লাগলো সেই অমানসিক টাগ অফ ওয়ার। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয় লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো। তখনও তার প্রচন্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুক জলে, সেখান থেকে কোমর জলে, সেখান থেকে হাঁটু জলে, তারপর ওদিকে টানটা জড়াং করে ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে একেবারে ছিটকে এলো উপরে, আর আমরা 6 জন হুড়মুড় করে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম। আর বুস, ঠিক তখনই ঘাটের উপর জলের মধ্যে দেখা দিল। মানসা থামল। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠলো? ধীরে সুস্থে বাঞ্ছা বলল, আর কি, প্রায় 1.5 মণ। 1.5 মণ? কি 1.5 মণ? কি? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করল। আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই বেটাই। আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল। মিথ্যেবাদী বেটা জচ্চর। বাঞ্ছা বললে, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা। ভূতের জয় জয়কার হোক তোর। নিরুত্তর কেষ্টা হন হন করে নেমে গেল রাস্তায়।